স্বাগত ৭১-এর খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। যুব সাফের ফাইনালে দুরন্ত ফুটবল উপহার দিল বাংলাদেশ। কেঁপে গেল স্বাগতিক ভারত। ভারতের অরুণাচলে রুদ্ধশ্বাস এক ম্যাচ, নির্ধারিত সময়ের শেষে ১-১ সমতা। তবে টাইব্রেকারে ভাগ্য বাংলাদেশের সঙ্গী হলো না। ৪-৩ গোলের জয়ে শিরোপা জেতে ভারত। রহমান পেয়ারের রিপোর্ট। ব্যথা পাওয়া ভারতীয় খেলোয়াড়কে বারবার মাঠ থেকে বের করে নিতে বলেন রেফারি, তবে ভারতীয় ফিজিও তা কানে নেয়নি। উদ্দেশ্য পরিষ্কার, বাংলাদেশের মোমেন্টাম নষ্ট করার। প্রথমার্ধের একেবারে শেষ দিকের ঘটনা এটা। এর কয়েক মিনিট আগে ঘটে গেছে আরেক কাহিনী। পিছিয়ে পড়া বাংলাদেশ ভারতের জালে বল পাঠিয়েও গোল উৎসবে মেতে উঠতে পারেনি। ফাউলের বাঁশি বাজিয়ে দেন রেফারি। বাংলাদেশের ফুটবলাররা প্রতিবাদী। সাফ অনূর্ধ্ব-19 চ্যাম্পিয়নশিপের ফাইনালে রুদ্ধশ্বাস মোকাবিলা। কেউ কাউকে ছেড়ে বলেনি কথা। ম্যাচের ৬৭ সেকেন্ডেই লিড নেয় ইন্ডিয়া। গোলকিপার ইসমাইল হোসেনের বোকামিতে কপাল পোড়ে বাংলার। পাল্টা আক্রমণে ওঠে বাংলাদেশের যুবারা। দূর থেকে মুর্শিদ আলীর দুরন্ত প্রচেষ্টা, যদিও বাংলাদেশ দল পায়নি জালের দেখা। ২৯ মিনিটে ফয়সালের কর্নার, মিঠু চৌধুরীর হেডার, তবে নিশ্চিত গোল বাঁচিয়ে দেন ভারতের ডিফেন্ডার। প্রথমার্ধের একেবারে শেষ দিকেও ভারতকে কাঁপিয়ে দেয় বাংলার যুবারা, তবে কাঙ্ক্ষিত গোলের দেখা পেল না। প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে ইন্ডিয়া। বিরতি থেকে ফিরেও ভারতকে চেপে ধরে বাংলাদেশ। ৫৯তম মিনিটে মুর্শিদ আলী যেন হয়ে গিয়েছিলেন লিওনেল মেসি, তবে ভারতীয় গোলরক্ষক তাকে সফল হতে দেয়নি। বাংলাদেশ একের পর এক আক্রমণের ফসল ঘরে তোলে। ঠিক তার পরের মিনিটে জয় নাম তোলেন স্কোর শিটে। ম্যাচে সমতা ফেরে। নির্ধারিত সময়ের একেবারে শেষ মুহূর্তে বাংলাদেশকে বাঁচিয়ে দিলেন মিঠু চৌধুরী। ভারতের নিশ্চিত গোল পাওয়া হয়নি, সমতা ভাঙেনি, খেলা গড়ায় টাই ব্রেকে। প্রথম ২ শট থেকেই গোল করে বাংলাদেশ, তবে ভারতের দ্বিতীয় শট ঠেকিয়ে দেন ইসমাইল হোসেন। চতুর্থ শট নিতে এসে পোস্টের উপর দিয়ে বল পাঠিয়ে দেন বাংলাদেশের অধিনায়ক ফয়সাল। ৪টি করে শট শেষে ৩-৩ সমতা। ৫ নম্বর শট থেকে গোল করতে পারেনি বাংলাদেশ, তবে এবার আর ভুল করেনি ভারত। দুরন্ত লড়াইয়ের পর ভারতের কাছে টাই ব্রেকারে ৪-৩ গোলে হেরে গেল বাংলার যুবারা। রহমান পেয়ার, ৭১। মেসি ইয়ামালদের ফিনালিসিমা কবে কোথায়? সেই ফিফা কংগ্রেসে উপস্থিত বাফুফে সভাপতি তাবিদ আওয়াল। কোপা আমেরিকা সেরা আর্জেন্টিনা আর ইউরো সেরা স্পেন আগামী বছর লড়বে। দুই প্রতিপক্ষ প্যারাগুয়েতে নিশ্চিত করেছে বিগ ম্যাচ। খেলবেন মেসি ইয়ামাল। একই ভেন্যুতে ২০২৬ ফিফা বিশ্বকাপের ওপেনিং ম্যাচ থাকায় নেওয়া হচ্ছে বাড়তি নিরাপত্তা। মেহেদী নাইমের রিপোর্ট। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট তাবিদ আওয়াল, রিকার্ডো কাকা, সামুয়েল ইতোদের মতো কিংবদন্তির সঙ্গে ফুটবল খেলছেন। প্যারাগুয়ের আসুনসিওনে ৭৫তম ফিফা কংগ্রেসে ফুটবল পরাশক্তিদের সঙ্গে বসে করছেন মিটিং। সাজাচ্ছেন আগামী দিনে হামজা শহীদদের নিয়ে পরিকল্পনা। তবে সেই মিটিংয়ে জড়িয়ে আছে মেসি ইয়ামালদের নাম। ২০২৪-এর কোপা আমেরিকা উইনার আর্জেন্টিনা, একই বছর ইউরো জিতেছিল স্পেন। লাতিন আমেরিকা ও ইউরোপ সেরা দুই দল মিলে খেলে যে ফাইনাল, সেটার নামই ফিনালিসিমা। সেটা কবে হবে, টিমে কারা কারা খেলবে, ফিফার এই কংগ্রেসেই আলাদা মিটিংয়ে চূড়ান্ত করেছে আর্জেন্টিনা স্পেন দুই দেশ। স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা জানিয়েছে ফিনালিসিমা ২৩ থেকে ৩১ মার্চ ২০২৬-এর মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে যে ২০২৬ বিশ্বকাপ আসন্ন হওয়ায় এই ফাইনাল আয়োজনের আগে ফিফাকে নিরাপত্তা কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে, কেননা ফিনালিসিমার সম্ভাব্য ভেন্যু মেক্সিকোতে। আবার ১১ জুন ২০২৬ ফিফা বিশ্বকাপের ওপেনিং ম্যাচও হবে এই মেক্সিকোতেই। লামিন ইয়ামাল সারা জীবন হতে চেয়েছেন মেসির মতো। খেলেনও মেসির সাবেক ক্লাব বার্সেলোনাতে। মেসির কোলের এই ছোট্ট শিশুটা এখন ডালপালা মেলে হয়েছে প্রকাণ্ড। স্পেন আর্জেন্টিনা দুই দেশই প্যারাগুয়েতে হয়ে যাওয়া সেই মিটিংয়ে নিশ্চিত করেছে ফিনালিসিমার হাই ভোল্টেজ ম্যাচে খেলবেন মেসি ইয়ামাল দুজনই। ফাইনালের ব্র্যান্ডিং করতে এই সিদ্ধান্ত দুই দেশের।
সবশেষ 2022 সালে এই ফিনালিসিমা চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা, আর 2026 ফিনালিসিমা হয়তো মেসির শেষ ফিনালিসিমা। অভিজ্ঞ মেসির জয় নাকি তরুণ ইয়ামালের উত্থান, জানতে অপেক্ষা আগামী বছর মার্চ পর্যন্ত। মেহেদি নাইম, 71। প্যাসিফিককে অশান্ত করে হালির স্বাদ দিল কাভালরি। সমিত সোমের A+ পারফরমেন্স। ক্যানাডিয়ান প্রিমিয়ার লিগে ক্যাপসের হ্যাট্রিক জয়। ঘরের মাঠে প্যাসিফিককে 4-0 গোলে হারিয়ে টেবিলের 3 নম্বরে উঠে এলো ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। কোহিনুর কণার রিপোর্ট। হ্যাট্রিক জয়ের মিশনে ফেভারিট ট্যাগ হোম টিম ক্যাভালরির গায়ে। 4-2-3-1 ফরমেশনে মাঝমাঠে নিশান হাতে যথারীতি বাংলার সমিত সোম। ম্যাচের একেবারে শুরু থেকে প্যাসিফিককে চেপে ধরে ক্যাভরা। পজিশন ধরে রেখে অ্যাগ্রেশন দেখে একের পর এক আক্রমণে গেস্টদের রক্ষণ কাঁপিয়ে দেয় ক্যাভালরি। মাত্র 7 মিনিটেই দলকে ব্রেক থ্রু এনে দেন মিহেল। 1 গোলে এগিয়ে বিরতিতে হোম টিম। বিরতির পরও আক্রমণে এগিয়ে ক্যাভরা। ম্যাচে ফেরার মিশনে প্যাসিফিকের সব আক্রমণ থেমে যায় ওই মাঝে। একদিকে সোম, অন্যদিকে ম্যাক্সওয়েল। এই দুই মিডফিল্ডারের কাছে অ্যামেচার বনে যায় গেস্ট টিমের সব অ্যাটাক। ক্যাভালরির 19 শটের বিপরীতে প্যাসিফিক শট নিতে পারে মোটে 5টি, যার মধ্যে একটিও ছিল না অন টার্গেট। এদিকে ব্যাক টু ব্যাক পেনাল্টি পেয়ে 3 গোলে এগিয়ে যায় ক্যাভালরি। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে ওয়ালিংয়ের গোলে 4 গোলের জয় নিশ্চিত করে হোস্টরা। বরাবরের মতো প্যাসিফিকের বিপক্ষেও সোম ছিলেন অনবদ্য। গোল কিংবা অ্যাসিস্টের নাম না থাকলেও সোমের স্ট্যাট শিট দেখলে চোখ উঠবে কপালে। 78 মিনিট খেলেছেন, বল টাচ করেছেন 59 বার, পাস অ্যাকিউরেসি 92%। মাঝমাঠ থেকে ফাইনাল থার্ডে বল পাস করেছেন 6 বার। সাকসেসফুল ড্রিবল 2 আউট অফ 2, শতভাগ ট্যাকেল অন, অ্যারিয়াল ডুয়েলনে শতভাগ সফল। প্যাসিফিকের বিপক্ষে সোমের রেটিং সব মিলিয়ে 7.8। সমিত সোম উঠছে, তার দল জিতিয়ে চলেছে। লিগের শুরুটা টপসি টার্ভি হলেও সময়ের সাথে খুঁজে পেয়েছে মোমেন্টাম, উঠে এসেছে টেবিলের 3 নম্বরে। ক্যাভালরির পরের ম্যাচ ভ্যাঙ্কুভারের বিপক্ষে ওদেরই মাঠে, যে ম্যাচটার নাম প্রতিশোধ। কোহিনুর কণা, 71। একটা বিশ্ব সেরার অ্যাওয়ার্ড, যার জন্য 15 বছরের লড়াই। কখনো একজন করেছেন রাজত্ব, কখনো অন্যজন। লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো গোটা এক প্রজন্মকে যারা বুথ করে রেখেছেন ফুটবল দ্বৈরথে। তবে শুধু ফ্যানরাই নন, তারা নিজেরাও এই ব্যাটল উপভোগ করেছেন। প্রতিটা মুহূর্তে যা এবার স্বীকার করলেন লিওনেল মেসি। বিস্তারিত পার্থ বণিকের রিপোর্টে। 2015 ব্যালন ডিওরের মঞ্চ, পঞ্চমবারের মতো বিশ্বসেরার খেতাব পেয়ে এভাবেই সেদিন রোনালদোকে চোখ টিপ মেরেছিলেন লিওনেল মেসি। যেন বোঝাতে চাইছিলেন, তোমার চেয়ে এই অ্যাওয়ার্ড এখন আমার 2টা বেশি। ঠিক 1 বছর পর অবস্থা একদম উল্টো। মেসি নয়, সেবার ব্যালন ডিওর হাতে ক্রিস্টিয়ানো রোনালদো। এ যেন মধুর প্রতিশোধ। 2008 থেকে 2023 15 বছর ধরে এভাবেই ব্যালন ডিওরে একে অন্যকে বারবার ছাপিয়ে গেছেন মেসি আর ক্রিস্টিয়ানো। ভক্তদের মাতিয়ে রেখেছিলেন এক অপূর্ব প্রতিদ্বন্দ্বিতায়। ক্যারিয়ারের যে পর্যায়ে এখন দুজন দাঁড়িয়ে, সেখানে স্মৃতি মন্থনই পুরনো স্বাদ পাবার একমাত্র উপায়। এতদিন ফ্যানরা না হয় নিজেদের মতো উদযাপন করেছেন এই প্রতিদ্বন্দ্বিতা, কিন্তু মেসি, রোনালদো, তাদের মাঝে কেমন ছিল এই দ্বৈরথ? এবার সেটাই ব্যালন ডিওরের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে এক্সক্লুসিভলি জানালেন লিওনেল মেসি। যেখানে ক্রিস্টিয়ানো রোনালদোর সাথে তার প্রতিদ্বন্দ্বিতা এক কথায় গ্রেট ব্যাটেল বলে আখ্যা দেন LM10। তার মতে এই প্রতিদ্বন্দ্বিতা একে অন্যের ভেতর আরো ভালো করার ক্ষুধা বাড়িয়েছে, কেননা দুজনেই গ্রেট কম্পিটিটরস। 2022 কাতার বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে লিওনেল মেসি ফুটবলে সবকিছুই জিতে নিয়েছেন, নিজের ক্যারিয়ারকে দিয়েছেন পূর্ণতা। তবে রোনালদোকে তার প্রাপ্য সম্মান দিতে ভোলেননি, কেননা তিনি দেখেছেন রোনালদো তার মতো সব সময় সবকিছু জিততে চাইতো, যা দুজনের পাশাপাশি ফ্যানদের জন্য ছিল সোনালী সময়। মেসি মনে করেন দীর্ঘ সময় শীর্ষে থাকার জন্য তাদের ক্রেডিট পাওয়া উচিত, কেননা এই পর্যায়ে আসা অনেকের কাছে হয়তো খুব সহজ মনে হতে পারে, কিন্তু বছরের পর বছর সেই অবস্থান ধরে রাখা মোটেও সহজ নয়। ক্যারিয়ারের এখন শেষ বেলায় দুজন, মেসি 37 আর রোনালদো পার করেছেন জীবনের 40টা বসন্ত। রোনালদোর সাথে প্রতিদ্বন্দ্বিতা 10 কিংবা 15 বছরের হতে পারে, কিন্তু মেসির বিশ্বাস এই রাইভালরি ফ্যানদের হৃদয়ে থাকবে সব সময়।
পার্থ বণিক, ৭১। শারজায় 2 ম্যাচে টি-20 সিরিজে যুক্ত হলো আরও একটি টি-20। মরুর বুকে সিরিজ জয়ের লক্ষ্যে সোমবার মাঠে নামছে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ শুরু রাত 9টায়। এদিকে 24 কিংবা 25শে মে পাকিস্তান সফরের জন্য উড়াল দিতে পারে টাইগাররা। হাসান সজীবের রিপোর্ট। সৌদি আরবের মতো দুর্বল দলের কাছে সংযুক্ত আরব আমিরাতের হার, আর সেই ইউএর বিপক্ষেই কিনা টাইগার ব্যাটারদের টালমাটাল অবস্থা। শারজায় প্রথম টি-20তে পারভেজ হোসেন ইমন ছাড়া বাকি ব্যাটাররা ছিলেন সুপার ডুপার ফ্লপ। বোলারদের কল্যাণে কোনো মতে টেনে টুনে জয় পায় বাংলাদেশ। এবার লক্ষ্য সিরিজ জয়। পাকিস্তান সফরের প্রস্তুতির অংশ হিসাবে শারজায় 2 ম্যাচের টি-20 সিরিজ, সেখানে নতুন করে যুক্ত হলো আরও একটা ম্যাচ। ভারত পাকিস্তান সংঘাতে লিটনদের পাকিস্তান যাত্রা ঝুলে থাকলেও ঠিকঠাকভাবে হচ্ছে ইউএর বিপক্ষে টি-20 সিরিজ। তবে প্রস্তুতিটা ঠিকঠাক হচ্ছে কিনা তা নিয়ে যে কেউ প্রশ্ন তুলতেই পারে। শারজায় প্রথম ম্যাচে জয় পেলেও বাংলাদেশের পারফরমেন্স নিয়ে সন্তুষ্ট হওয়ার উপায় নেই। দেশ ছাড়ার আগে ক্লোজ ডোর অনুশীলন, বিশেষ ক্যাম্প, সবকিছুতে সিরিয়াস টাইগাররা মরুর বুকে গিয়ে হাঁপিয়ে যাচ্ছে ইউএর মতো দলের বিপক্ষে, যারা কিনা টি-20 র্যাঙ্কিং কিংবা ক্রিকেট ফ্যাসিলিটিস সব দিক দিয়েই লিটন জাকেরদের তুলনায় ঢের পিছিয়ে। তাদের সঙ্গে দৃষ্টিকটু ক্রিকেট খেলে জয় পাওয়া নিঃসন্দেহে আত্মতুষ্টির ব্যাপার হতে পারে না। অবশ্য এসব নিয়ে আপাতত মাথা ঘামানোর সময় নেই টাইগারদের। সিরিজ জয়ের মিশন তাদের সামনে। মুস্তাফিজ দিল্লিতে যোগ দিলেও কাজটা কঠিন হওয়ার কথা নয় বাংলাদেশের জন্য। কাটার মাস্টারের জায়গায় একাদশে দেখা যেতে পারে পেসার শরীফুল ইসলামকে। সিরিজের দ্বিতীয় ম্যাচ সোমবার রাত 9টায়। হাসান সজীব, ৭১। পারভেজ ইমন কি বাংলার ক্রিকেট নতুন ছক্কার রাজা? 4 কম 6 বেশি, চারদিকে বল পেটানো তার নেশা। ইমনের বিপিএল এর ক্যাপ্টেন মোহাম্মদ মিঠুন বলছেন, এই বাঁহাতি ওপেনার স্পেশাল ট্যালেন্ট। ম্যানেজমেন্টের ভরসা পেলে যাবে বহুদূর। মিঠুনের মতে ঘরের বাজে পিচের কারণে এখনো আন্তর্জাতিক টি-20-র রিদমটা ঠিকঠাক ধরতে পারছে না বাংলার ব্যাটাররা। সাইফুল রূপকের রিপোর্ট। পারভেজ ইমন বল পেটাতে পটু, দ্রুত লাইন লেন্থ বোঝার ক্ষমতা দারুণ, ব্যাটে বলে কানেকশন করেন জোরে সোরে। বাংলার ক্রিকেটের নয়া ছক্কার রাজা। শনিবার সংযুক্ত আরব আমিরাতের বোলাররা টের পেয়েছে ইমনের এক একটা ছক্কায় কত জ্বালা। এতদিন ঘরোয়া টি-20তে বাংলাদেশের পক্ষে দ্রুততম সেঞ্চুরির মালিক ছিলেন। এবার আন্তর্জাতিক সার্কিটে লাল সবুজ জার্সিতে আইডল তামিমকে ডিঙিয়ে দ্রুততম শতকের দেখা পেলেন। হার্ড হিটার ইমনকে লম্বা রেসের ঘোড়া ভাবছেন বিপিএলে তার কাপ্তান মোহাম্মদ মিঠুন। এগ্রেসিভ ব্যাটার আমরা বুঝি, বাট ওর মধ্যে স্পেশালিটি কি দেখেছেন? আসলে টি-20 যে পাওয়ার ক্রিকেট বলে, আপনি বাংলাদেশি ব্যাটসম্যানদের যে ল্যাকিংসটা আছে পাওয়ার ক্রিকেট, ও পাওয়ার ক্রিকেটটা খেলতে পারে। আপনি যদি ওর শর্টসগুলো দেখেন, অন্যান্য ব্যাটসম্যানের থেকে ওর শর্টসগুলো একটু অন্যরকম। আমি মনে করি এখানে অন্যান্য ব্যাটসম্যানের সাথে ওর তফাৎ, যে টি-20-র জন্য যে পাওয়ার ক্রিকেটটা দরকার ওইটা ওর মধ্যে ন্যাচারালি আছে। 2006-এ আন্তর্জাতিক টি-20-তে বাংলাদেশের পথ চলা শুরু। প্রথম সেঞ্চুরি আসে 2016-তে ওমানের বিপক্ষে তামিমের ধুমধুমার উইলোতে। মাঝে 9 বছরের অপেক্ষা শেষে আরেক চট্টলা ছেলে ইমনের ব্যাটে সেই মাইলস্টোন। বাংলার ব্যাটাররা কেন নিয়মিত এমন উইলোবাজি করতে ব্যর্থ হচ্ছে? সেঞ্চুরি করার ক্ষেত্রে স্পেশালি টি-20 ফরম্যাটে খেলার ওয়েটাও ইম্পর্টেন্ট, যে ও কোন ওয়েতে ব্যাটিং করে। তো আপনি চাইলেই দেখেন অনেকেই অনেক বড় ইনিংস খেলতে পারে, দেখা যাচ্ছে 20 ওভার খেলছে 80 রান নট আউট থাকতে পারে, বাট ও যেভাবে খেলে ও 20 ওভার খেলতে পারে, ওর 100 হওয়ার সম্ভাবনা বেশি, কারণ ও 4 থেকে 6 বেশি মারতে পছন্দ করে। আর টি-20 অল অ্যাবাউট মানে 6 মারার খেলা আর কি। শনিবার শারজায় তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ আরব আমিরাতের বিপক্ষে ইমনের 54 বলে 100, অতিরিক্ত এসেছে 21, অর্থাৎ বাকিরা মিলে 66 বলে করেছে কেবল 70 রান। আমিরাতের জায়গায় শক্তিশালী প্রতিপক্ষ হলে হয়তো আরও চ্যালেঞ্জে পড়তে হতো টাইগারদের। এই ফরম্যাটে দল হয়ে কবে খেলবে বাংলাদেশ? যখন টি-20 শুরু হয়েছে তখন আমরা পিছিয়ে ছিলাম, এখন আমরা পিছিয়ে আছি। আমরা কিন্তু কখনোই ইন্টারন্যাশনাল লেভেলে স্পেশালি এই ফরম্যাটটা আমরা কখনোই কোপ আপ করতে পারিনি। তো সেই জন্যেই দেখেন একটা দুইটা এরকম মানে ব্যক্তিগত পারফরমেন্স হচ্ছে, বাট আপনি টিম ওয়াইজ যদি চিন্তা করেন এখনও বাংলাদেশ টিম এত বছর খেলার পরে যেই জায়গায় থাকার কথা ছিল আমরা কিন্তু সেই জায়গায় নাই। ডেফিনেটলি অনেক কিছু ফ্যাক্ট করে। উইকেট একটা বড় চ্যালেঞ্জ হয়ে যায় আমাদের জন্য, কারণ আপনি বড় শটস খেলতে হলে আপনার মাসল মেমোরিটাও ইম্পর্টেন্ট। আমরা আসলে যেই টাইপের উইকেটে খেলি আমাদের ওই অ্যালাউ করে না।
আমরা হয়তোবা 2টা মারলে 3টার সময় একই বাউন্সে আসে না বা একই পেসে আসে না। মিঠুনের মতে প্রায় এইরকম ঝড়ো ইনিংস দেখতে চাইলে টিম ম্যানেজমেন্ট থেকে ভরসা এবং লাইসেন্স দুটোই দরকার পারভেজ ইমনের। সাইফুল রূপক, ৭১। টেস্ট ক্রিকেটকে বিদায় বলার পর বিরাট কোহলিকে অদ্ভুত এক ট্রিবিউট দিল তার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ফ্যানরা। টিপিক্যাল লাল কালো জার্সি নয়, টেস্ট ক্রিকেটে বিরাটের সাদা জার্সি পরে আসে চিন্নাস্বামী স্টেডিয়াম গ্যালারির বড় একটা অংশ। কলকাতার বিপক্ষে ম্যাচের আগে সোশ্যাল মিডিয়ায় জানানো হয়েছিল এই আহ্বান। খালিদ জামিলের রিপোর্ট। গ্যালারির পুরোটা জুড়ে দাঁড়িয়ে আছে শত শত মানুষ, সবার গায়ে সাদা জার্সি। কোহলিকে স্মরণ করেই এমন সিদ্ধান্ত। ছবিটা প্রতীকী। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ফ্যান সেটা শেয়ার করেছেন। কোহলি টেস্ট থেকে অফিসিয়ালি অবসর ঘোষণার পর সোশ্যাল সাইটগুলোতে আহ্বান জানানো হয় আইপিএল এর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নেক্সট ম্যাচে ট্রিবিউট হিসেবে যেন সাদা জার্সি পরে আসে সবাই। এক বিরাট ফ্যান তো আরসিবির সোশ্যাল হ্যান্ডেল মেনশন করে পোস্টটাই করে বসে। পরের ম্যাচে গ্যালারিটা এমন হওয়া উচিত। ভারতের টেস্ট ক্রিকেটের চেহারা কোহলি যেভাবে বদলে দিয়েছেন এটুকু তো তার প্রাপ্যই। সেই ডাকে মিলল অভূতপূর্ব সাড়া। শনিবার কলকাতার বিপক্ষে ম্যাচ ডেতে সাদা জার্সি পরে গ্যালারিতে হাজির হতে শুরু করে শত শত মানুষ। সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড হয়ে যাওয়া খবর স্থানীয় জার্সি বিক্রেতাদের নজরেও এড়ায়নি। তারাও সাদা জার্সির পসরা সাজিয়ে বসেছিলেন। চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে এক জার্সি বিক্রেতার কোট করেছে টাইমস অফ ইন্ডিয়া। ওই ব্যবসায়ী বলছেন, এক দিনে এত টেস্ট জার্সি আগে কখনো বিক্রি করেননি। সবাই বিরাটের 18 নম্বর কিটটাই চাইছে। মনে হচ্ছিল পুরো শহর যেন তার জন্য এখানে এসে হাজির হয়েছে। এমনকি বৃষ্টিও কোহলির ভক্তদের উৎসাহে ভাটা ফেলতে পারেনি এক চুল। যে ম্যাচকে ঘিরে এত উদ্দীপনা সেটা অবশ্য বৃষ্টির কারণে হয়েছে পরিত্যক্ত। তারও একটা মানে বের করে ফেলেছেন বিরাট ফ্যানরা। বলছেন প্রকৃতিও কেঁদেছে এই বিদায়ে। চিন্নাস্বামীর ওপর দিয়ে উড়ে যাওয়া এক ঝাঁক সাদা পায়রারও একই মানে। বিরাট ফ্যানবেজের এমন আবেগঘন হয়ে পড়ার কারণও আছে যথেষ্ট। ব্যাটিং ক্যালিবার দিয়ে হয়েছেন দুনিয়ার সেরা। কেবল তাই নয়, ক্যাপ্টেন্সি যখন করেছেন সেই সময়টায় ভারতকে গড়ে তুলেছেন পৃথিবীর সেরা রেড বল প্লেয়িং নেশনে। লাল বলের ক্রিকেটে আগের সব ধারা দিয়েছেন বদলে। গ্যালারিতে শোভা পাওয়া সবচেয়ে বড় ব্যানারটায় তাই লেখা ছিল, কোহলিকে ধন্যবাদ, টেস্ট ক্রিকেটকে আরও একবার উপভোগ্য করে তোলায়। কিন্তু কোহলির এই ফরম্যাট থেকে বিদায়টা হয়নি প্রত্যাশিতভাবে। মাঠ থেকে নেওয়া হয়নি অবসর। সোশ্যাল মিডিয়ায় ঘোষণা দিয়ে অনেকটা আড়ালে আবডালে জানান দিয়েছেন, আমার যাবার সময় হলো, দাও বিদায়। বাতাসে তাই ডালপালা মেলেছে হাজারো ষড়যন্ত্র তত্ত্ব। বাধ্য হয়েই হয়তো অসময়ে ছেড়ে দিতে হয়েছে স্থান। তাতেই কিং কোহলিকে যেন আর একটু বেশি মিস করছে তার ভক্তরা। খালিদ জামিল, ৭১। এই ছিল এই মুহূর্তের খেলাযোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। ৭১ সাথেই থাকুন।